আমাদের ভারতবর্ষে অনেক হন্টেড স্থান আছে, কিন্তু সব থেকে বেশি ভয়ানক স্থান হলো রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত ভানগড় কেল্লা। বলা হয় এটি এশিয়া মহাদেশের সব থেকে বেশি ভয়ানক স্থান। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সরকারিভাবে নির্দেশ দেওয়া আছে যেন এই কেল্লায় কেউ প্রবেশ না করে, কারণ যখন সূর্যের আলো চলে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, তখন এই কেল্লায় শুরু হয় ভৌতিক উপদ্রব। বাইরে থেকে শোনা যায় চিৎকার, চেঁচামেচি, কান্না, গান বাজনা, অতি প্রাকৃতিক সব শব্দ কেল্লার মধ্য থেকে আসছে। রাত্রিতে কেউ ভুল করে যেন এই কেল্লায় প্রবেশ না করে, সেই জন্য নিরাপত্তা কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া আছে। পৃথিবীতে 10টি হন্টেড স্থানের মধ্যে এই ভানগড় কেল্লা হলো একটি। জানা যায় একবার এক যুবক এই কেল্লার মধ্যে রাত্রিতে প্রবেশ করে। সকালে তার মৃতদেহ পাওয়া যায়নি ঠিকই, কিন্তু তার কোনো ঠিকানাও পাওয়া যায় নাই। দিনের আলো মিলিয়ে যেতেই যেন এক আতঙ্ক এসে ভর করে এই কেল্লাতে। 3 জনের একটি দল ভূতের অভিজ্ঞতা নিতে আলো জ্বালিয়ে ঢোকে কেল্লাতে। তার মধ্যে একজন এই কেল্লাতেই রাত কাটিয়ে দিতে চাইলো। বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু সে কেল্লা থেকে বেরোয় না। বন্ধুরা বাইরে এসে গাড়িতে রাত কাটায়। পরদিন সকালবেলায় যখন তারা কেল্লার ভিতর প্রবেশ করে, তখন তারা তার বন্ধুকে অর্ধমৃত অবস্থায় পায়। এমনই পরপর কয়েকটি ঘটনা ঘটে। তারপর থেকে সেই অভিশপ্ত কেল্লায় রাত কাটানো একেবারে নিষেধ হয়ে যায়। এইভাবে কেল্লার ভয়ানক গল্প চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই ভানগড় কেল্লাতে বহু পর্যটক আসেন, কিন্তু এনারা সূর্যের আলো থাকতেই নিজের বাসায় ফিরে যান। এখানে বিচার্য বিষয় এই যে এই ভানগড় কেল্লা কিভাবে হন্টেড হলো, এ বিষয়ে নানা মত প্রচলিত আছে। কথিত আছে ভানগড়ে এক অতি সুন্দরী বুদ্ধিমতী রাজকুমারী ছিলেন। সিন্ধিয়া নামে একটা তান্ত্রিক এই ভানগড় কেল্লার আশেপাশে বাস করত। এই তান্ত্রিক একবার ভানগড়ের রাজকুমারী রত্নাবলীকে দেখে ও তার রূপে পাগল হয়ে যায়। তান্ত্রিক মনে মনে চাইল রাজকুমারীকে পেতে, কিন্তু সে তান্ত্রিক তার পক্ষে রাজকুমারীকে বিবাহ করা সম্ভব ছিল না। কিন্তু কামের বাসনা প্রবল। একবার রাজকুমারীকে কাছে পেতে তাকে হবেই। সে মনে মনে ফন্দি আঁটতে লাগলো কিভাবে রাজকুমারীকে সে কাছে পাবে। একদিন রাজকুমারীর সখীরা রাজকুমারীর জন্য বাজার থেকে সুগন্ধি তেল আনার জন্য গেল। সিন্ধিয়া ছলে বলে কৌশলে একটি মন্ত্রপ্লুত সুগন্ধি তেল তার দাসীদেরকে দিয়ে রাজকুমারীকে দেওয়ার জন্য বলল। তেলের মধ্যে এমনই মন্ত্রপ্লুত করা ছিল যে রাজকুমারী সেই তেল একবার মাখলেই সে সিন্ধিয়ার কাছে ছুটে আসতে বাধ্য হবে। কুটিল তান্ত্রিক এমনই এক ফাঁদ পেতে বসলো। কোনো কারণে রাজকুমারী সিন্ধিয়ার এই ফন্দি জেনে ফেলে। রাজকুমারী নিজেও কিছু তন্ত্র মন্ত্র জানত। সে সুগন্ধি তেলের শিশিটা একটা পাথরে ছুঁড়ে মারে। যেমন তেল পাথর স্পর্শ করে, তেমন পাথরটা চলতে শুরু করে। যে তেলে মন্ত্রপ্লুত করা ছিল যে যার শরীরে এই তেল স্পর্শ করবে বা যেই স্থানে এই তেল স্পর্শ করবে সে ছুটে চলে আসবে সিন্ধিয়ার কাছে। পাথরে তেল স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাথর ছুটতে শুরু করে সিন্ধিয়ার দিকে। সেই পাথর একসময় গিয়ে সিন্ধিয়ার বুকের উপর গিয়ে বসে। সিন্ধিয়া সেই স্থানে মারা যায়। অনেকে বলে রাজকুমারী তার সখীদের সঙ্গে সুগন্ধি তেল কিনতে গিয়েছিল এবং সিন্ধিয়ার চালাকি বুঝতে পেরে সে তেলটা পাথরের গায়ে ছুঁড়ে মারে। যাই হোক, সিন্ধিয়ার এক মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যু মুখে পতিত হওয়ার সময় তান্ত্রিক তার তন্ত্র মন্ত্র সাধনার বলে ভানগড় দুর্গকে ধ্বংস করে দিয়ে যায়। এমন কথা প্রচলিত আছে যে তান্ত্রিক মারা যাওয়ার পরে ভানগড় দুর্গের এবং তার চতুর্দিকে বসবাসকারী কোনো ব্যক্তি পরের দিন আর সূর্য দেখতে পায় নাই। এই ঘটনাটা বিভিন্ন মানুষে বিভিন্ন রকম ভাবে বলে। অনেকে বলেন যে মৃত্যুর আগে সিন্ধিয়া রাজকুমারীকে বলে যায় যে রাজ পরিবারের কাউকে সে বাঁচতে দেবে না, আর মৃত্যুর পর রাজকুমারীকে সে ছাড়বে না। তারপর সে মারা যায়। তার কিছুদিন পর প্রতিবেশী এক রাজ্যের সঙ্গে ভানগড়ের এক মহা সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে ভানগড়ের সমস্ত রাজ পরিবার এবং তার প্রজা ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস এই যে কেল্লায় নাকি এখনো তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। অনেকে মনে করেন যে তান্ত্রিক বা রাজকুমারীর অতৃপ্ত আত্মা সেই কেল্লাতে নেই।
এই ভানগড় দুর্গ বহুদিন থেকে পরিত্যক্ত থাকার জন্য এখানে অন্যান্য অশুভ আত্মা এসে বসবাস করে। রাজকুমারী রত্নাবলীর ঘটনা ছাড়াও আরেকটি ঘটনা ভানগড় ধ্বংস হওয়ার কারণ বলে অনেকে মনে করেন। তাদের মতে রাজা ভগবন্ত দাসের পুত্র মাধব সিংয়ের জন্য কেল্লা তৈরি হচ্ছিল। তখন বাধা দেন গুরু বালুনাথ নামে এক ক্ষমতাধর সাধু। কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে বালুনাথের আশ্রম ছিল। বালুনাথ মাধবকে বলেছিলেন কেল্লা তৈরিতে তার কোনো আপত্তি নেই, তবে এর ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে, তেমন হলে তিনি কেল্লা ধ্বংস করে দেবেন। এই হুমকি দিয়ে তিনি ক্ষান্ত থাকেননি। রাজবংশের সবাইকে বিনাশ করার চূড়ান্ত ঘোষণাও তিনি করেছিলেন। সাধুর কথায় গুরুত্ব দিয়ে মাধব কথা দিয়েছিলেন কেল্লা সেইভাবেই নির্মিত হবে। কিন্তু কেল্লা দাঁড় করানোর পর দেখা গেল দিনের কিছু সময়ের জন্য হলেও কেল্লার ছায়া বালুনাথের আশ্রমকে ঢেকে দিচ্ছিল। ফল যা হওয়ার তাই হলো। ক্ষুদ্র বালুনাথ কেল্লার সঙ্গে সঙ্গে গোটা ভানগড় রাজ্য ধ্বংস করে দিল। ভানগড় কেল্লার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। ঢুকলেই সামনে বাগান। বাগানে ফুলের সুবাস থাকে সবসময়। প্রচণ্ড খরাতেও ফুল শুকিয়ে যায় না, এমনই বিশ্বাস স্থানীয়দের। এটা এক রহস্যও বটে। বাগান পেরিয়ে সামনে এগোলে একটা জলাধার দেখতে পাবেন। স্থানীয় ভাষায় একে বাউলি বলে। বাউলির এই অংশ থেকে অনেকে নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন। স্থানীয় ভাষায় পর্যটকদের জন্য পুরাতত্ত্ব বিভাগের সতর্কবাণী, যার প্রথমেই আছে সূর্যাস্তের পরে প্রবেশ নিষেধ। এখনকার দিনে ভানগড় নগরে আপনি প্রবেশ করতে গেলেই প্রথমে চোখে পড়বে নগরের এক সময়কার জমজমাটি বাজার। রাস্তার পাশের দোকানগুলোর দেওয়াল এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ছাদ ধসে পড়া দেখে মনে হয় না যে কখনো তাদের ছাদ ছিল। সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা হবে কেউ ধারালো তরোয়াল দিয়ে ওই সব ঘরের ছাদগুলো কেটে ফেলে দিয়েছে, অথবা দোকানের ঘরগুলো বানানোই হয়েছে এমন কায়দায়। অনেকে বলেন নগরের জমজমাট নাজমহল থেকে এখনো রাতে ঘুঙুরের শব্দ শোনা যায়। তবে দামি দামি বাস্তুবিদরা এই নগর পরিদর্শন করেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর মন্তব্য করেছেন যে পরিত্যক্ত ওই নগরে প্রচুর পরিমাণে বাদুড় ও তেলাপোকার আবাস গড়েছে। রাত্রে তাদের নড়াচড়ার কারণে অমন আওয়াজ হয় যা ভবনের দেওয়ালে অন্যত্র প্রতিধ্বনি হয়ে ঘুঙুরের আওয়াজ মতো রূপ নেয়। তবে যার যেমন মত। কিন্তু তারপরে কেউ কেউ প্রশ্ন করেন সেখানে কি সত্যিই কোনো ভূত বা অশরীর দল আস্তানা গেড়ে আছে? এই প্রশ্নের মীমাংসায় সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ করেন এমন একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর সেখানে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতির কথা স্বীকার করেছেন। কিছু কিছু তদন্তকারী ক্যামেরায় অদ্ভুত অদ্ভুত সব বস্তুর ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়, কিন্তু কেউ এমন দাবি করেনি যে এগুলোই ভূত বা ভূতের ছবি। তাদের মতে গবেষণা এখনো চলছে, যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। কেউ কেউ বা প্রশ্ন করেছেন ভূত যদি নাই হবে তবে সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতি কেন? আর অনেকেই জানতে চাইতে পারেন যে নেগেটিভ এনার্জি বলতে কি বোঝানো হচ্ছে। এ প্রসঙ্গে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর ব্যাখ্যা করেছেন এমন শক্তি যা দীর্ঘকাল ধরে একটা স্থানে আটকা আছে এবং কোনো কারণে যার স্বাভাবিক চলাচল থমকে আছে, এমন কিছুকে নেগেটিভ এনার্জি বলা হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই কেল্লাতে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত প্রবেশ করতে নিষেধ করেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ। ধন্যবাদ।